রাহেলা চৌধুরী তাকে শাড়ি পরতে বলেননি, তার সুবিধা মতো জামা কাপড় পরতে বলেছিলেন। তাই শাড়ি পরার প্রয়োজন পড়েনি। পিঠ ছড়িয়ে তার চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো। আজকে হালকা সাজগোজও করেছে। ওষ্ঠদয় জুড়ে লাল রঙের লিপস্টিকের ছোঁয়া লেগে আছে। আজকে তাকে অজানা এক সৌন্দর্য ঘিরে ধরেছে। আর আজকে দিয়ার কথায় সব কিছুই করেছে আহিরা। যদি তারও একটু ভয় লাগছে কিয়ান যদি বকা দিয়ে এসব করার জন্য, থাক, আজ না হয় একটু বকা খেয়ে নেবে, সমস্যা নেই। রিয়া যদি করতে পারে তাহলে সে পারবে না কেন? রিয়া তাদের রুমটাও সাজাতে চেয়েছিল, কিন্তু আহিরা কোনো রকমে রাহেলা চৌধুরীকে দিয়ে সেই রুমটা রিয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। তারপর এই সব কিছু করেছে, এতে অবশ্য রাহেলা চৌধুরী তাকে সাহায্য করেছেন। আহিরা শাড়ি পরতে পারে না, তাই রাহেলা চৌধুরী সুন্দর করে তাকে শাড়ি পরিয়ে দিয়েছেন। এই শাড়িটাও তিনিই কিনে রেখেছিলেন আহিরার জন্য। আর আজকে যেটা কাজেও লেগে গেল। নিচ থেকে কিয়ানের গলার স্বর শুনতে পেয়ে আহিরা কিছুটা গুছিয়ে নিল নিজেকে। আবারও রুমটা ভালো করে দেখে নিল কোনো কিছুর কমতি আছে কিনা। আহিরা নিচে যায়নি, কারণ সে কিয়ানকে নিজের মতো করে সারপ্রাইজ দিতে চাচ্ছে। এটা অবশ্যই রাহেলা চৌধুরী তাকে বলেছেন এইভাবে সারপ্রাইজ দিতে। আহিরা গুটিসুটি পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এরপর সেখানে থাকা কিছু দামি পারফিউমের বোতলের মধ্যে একটা তুলে নিল, যেটা সবসময় কিয়ান ব্যবহার করে। কিয়ানের গায়ে আলাদা একটা মাতাল করা গন্ধ রয়েছে, যেটা শুধু কিয়ানের উপস্থিতিতেই ভালোভাবে অনুভব করা যায়। আহিরা সেখান থেকে কিছুটা নিজের গলায় স্প্রে করে নিল। কেমন জানি ভয় ভয় লাগছে। কিয়ানের প্রতিক্রিয়াটা কেমন হবে সেটা ভাবতে আহিরার গলা শুকিয়ে আসছে। আহিরা সেখান থেকে গিয়ে সোজা বেডের উপরে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। কত তাড়াতাড়ি দিন চলে যায়। কিয়ান আর তার বিয়ে কয়েকদিন আগেই হয়েছিল। আহিরার মনে পড়ে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আহিরা বুঝতেই পারল না, সুখের সময়গুলো হয়তো সব সময় তাড়াতাড়ি পার হয়ে যায়। পুরো রুমটা দেখে মনে হচ্ছে কেউ বাসর ঘরের মতো সাজিয়েছে। আহিরা ভেবে পায় না দিয়া এমন করে সাজাতে কেন বলেছে। এমনি সাজালেই তো হতো, কিন্তু এই সব ফুল দিয়ে সাজানোর কারণে মনে হচ্ছে আহিরার নতুন করে বাসর ঘর হবে আবারও। তার বাসর ঘরের ঘটনাও বেশ হাস্যকর লাগে আহিরার কাছে। হঠাৎই দরজাটা খোলার শব্দে আহিরার কর্ণকুহুরে পৌঁছাতেই আহিরা চট করে পেছনে ফিরে তাকায়। আর কিয়ানের বিরক্তি ভরা মুখশ্রীটা দেখতে পায়। কিয়ানের দৃষ্টি তার সারা রুম বুলানোর পর গিয়ে আটকে যায় লাল শাড়ি পরিহিত আহিরার দিকে। বিরক্তি ভরা নেত্রপল্লব দুটো মুহূর্তেই কেমন জানি শীতল সমুদ্রের মতো হয়ে যায়। আহিরা শাড়ির আঁচল ধরে নিজের আঙুলের সাহায্যে অস্থিরতায় পেঁচাতে থাকে। কিয়ান ধীর পায়ে আহিরার দিকে আসতে থাকে, আর আহিরার ভেতরে চলতে থাকে এক অজানা তাণ্ডব। কিয়ান আহিরার অতি নিকটে চলে এসেছে। আহিরা পেছাতে চাইলে কিয়ান শক্ত হাতে আহিরার লতানো কোমরটা নিজের সাথে মিশিয়ে নেয়। আহিরা লজ্জায় মাথা নত করে রেখেছে। কেন জানি তার এখন ভীষণ রকমের লজ্জা লাগছে। আহিরা লজ্জা পেতে দেখে কিয়ান বাঁকা হেসে নিজের মুখটা আহিরার কানের অতি নিকটে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, আজকে এত আয়োজন কিসের? নতুন করে বাসর করার ইচ্ছে হয়েছে নাকি? অবশ্য তুমি চাইলে করতেই পারে। ফার্চিন বউ আর কতকাল পালবো? কিয়ানের এমন কথা শুনে আহিরা আরও লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। লোকটা এমন কথা বলছে কেন? আহিরা নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায়, তবে লাভ হয় না। কিয়ান আহিরার দিকে নেশালো চোখে তাকিয়ে বলে ওঠে, এত সেজেছ কেন? সব তো নষ্ট হয়ে যাবে। ওমা, নষ্ট কেন হবে? চট করে কথাটা বলে আহিরা চুপ হয়ে যায়। বোকার মতো কী সব যাতা বলছে সে। মাথা নষ্ট হয়ে গেছে তার। কিয়ান আহিরার কানের পেছনে চুল গুজিয়ে দিয়ে আবারও বলে, নিচে ছিলে না কেন? আহিরা কিয়ানের দিকে চেয়ে নিম্ন স্বরে বলল, আসলে ওই আমি আর কি রুমটা সাজাচ্ছিলাম। কথাটুকু বলতেই আহিরার সর্বাঙ্গে কম্পন ছড়িয়ে পড়ল। আর আহিরার এই কম্পন কিয়ান খুব নিকট থেকেই অনুভব করতে পারল। তাই হাতের বাতটা আর একটু গাঢ় করে তীর্যক কণ্ঠস্বরে বলল, কাঁপছো কেন? আমি মেরেছি তোমাকে নাকি অন্যভাবে ছুঁয়েছি? বউকে ছোঁয়ার আগে তো কাঁপা কাঁপে, ছুলে তো খুঁজেই পাওয়া যাবে না। আহিরা ঢের অস্বস্তিতে পড়ে গেল। সে যতটা ভালো ভেবেছিল ততটা ভালো কিয়ান নয়। লোকটার যতবারই তার সামনে মুখ খোলে আহিরা বরাবরই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে কিয়ান। কিয়ানের তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র আহিরার ঘাড় জুড়ে। মানুষটার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসা রন্ধ্রে প্রবেশ করছে আহিরার।
অতি সন্তর্পণে শ্বাস টেনে নেয় সে। মুহূর্তেই শুরু হয় অন্তঃকরণে অনুভূতিদের বিচরণ। আহিরা আবারও ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু তার মতো মাত্র ৪৫ কেজি ওজনের মানুষ দ্বারা কিয়ানের মতো শক্তপোক্ত প্রশস্ত বক্ষ থেকে ছাড়ানো অসম্ভব একদমই। আহিরা আমতা আমতা করে ফের বলে ওঠে, আপনি কেক কেক কাটবেন না? অনেকক্ষণ হয়েছে এটা এনেছি। এটা আগে কাটুন। কিয়ানের দৃঢ় আলিঙ্গনের বন্ধন খানিকটা শিথিল হতেই আহিরা তৎক্ষণাৎ নিজেকে মুক্ত করে নেয়। দ্রুত কিয়ানের কাছ থেকে সামান্য দূরে সরে আসে। টেবিলের উপর স্থাপিত চকলেটে আচ্ছাদিত কেকটি হাতে তুলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে কিয়ানের দিকে দৃষ্টিপাত করে। কিয়ান নিবিড়ভাবে নিরীক্ষণ করে আহিরার হাসিমণ্ডিত মুখশ্রী, যেন দীপ্তিমান নক্ষত্রের মতো আলোকোজ্জ্বল তার কোমল মুখখানি। হাতে লাল শাড়িতে আবৃত আহিরাকে ঘিরে ধরেছে এক অপার্থিব সৌন্দর্যের মায়াবী আবরণ। কিন্তু সে কি জানে আহিরার এই অপরূপ সুষমা কিয়ানকে ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর তাণ্ডবে নিমজ্জিত করেছে? হয়তো জানে না মেয়েটা অজান্তেই তাকে প্রতিদিন প্রতিক্ষণ আরও গভীর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। আহিরা জানত না কিয়ান তার থেকে কত বছরের বড়। আজকে জানতে পারলো লোকটার ২৮-এর সীমানা অতিক্রম করে এখন ২৯-এর দোরগোড়ায়। হঠাৎ কিয়ান তার থেকে গুণে গুণে ১২ বছরের জ্যেষ্ঠ, অথচ তাকে দেখে বোঝার উপায় নেই। সময় যেন তার উপর নিজের ছায়া ফেলতেও দ্বিধাগ্রস্ত। বয়সের ছাপ যেন তাকে এড়িয়ে চলে গেছে দূর দেশে। মাঝে মাঝে মনে হয় তার সাথে কিয়ানের যায় না। কোথায় কিয়ান আর কোথায় সে? তবুও ভাগ্যের লীলা খেলায় সে কিয়ানকে পেয়েছে। প্রথম প্রথম মনে হতো হয়তো কিয়ানকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় ভুল। এমন গম্ভীর একরক্ষা বদমেজাজি এক পুরুষের সঙ্গে কেমন করে জীবনের সমস্ত প্রহর পার করবে সে? ভাবলেই আহিরার অন্তরে বয়ে যেত এক অদৃশ্য ঝড়। তবে সময়ের পরিধি তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিয়ানের চেয়ে উপযুক্ত জীবনসঙ্গী। সে খুঁজলেও পৃথিবীর কোনো প্রান্তেই হয়তো পেত না। আহিরা কিয়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তাড়াতাড়ি কাটুন। দাঁড়ান, বাকিদেরও ডেকে আনি। বলেই চলে যেতে নিলে হঠাৎ কিয়ানের শক্তপোক্ত হাত দ্বারা আহিরার নরম হাত জোড়া আঁকড়ে ধরে। এর নিজের প্রতি নিকটে নিয়ে এসে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে উঠল, তোমার মতো গাধা আর দুটো দেখিনি, বাকিদের ডাকবে কেন? ও মা, তাহলে আপনি কি একা একা কেক কাটবেন? বাকিদের ছাড়া কি করে কেক কাটবো বলেন? কিয়ান সত্যি বিরক্ত হলো। এই মেয়ে এতটা বোকা কেন? বেছে বেছে ভাগ্য করে একটা বউ পেয়েছে, দুনিয়ার সব কিছু বোঝে খালি তাকে ছাড়া। কিয়ান আবারও বলে, কাউকে লাগবে না, নিচে কেক কেটেছি সবার সাথে, সবাই সবার রুমে এখন। কিন্তু জাস্ট শাটা বাহিরা, সবকিছু কি তোমাকে বুঝিয়ে বলতে হয়? কিয়ানের কথায় আহিরা নিশ্চুপ হয়ে গেল। সে কি সত্যি কিছু বুঝতে পারে না? হয়তো তাই, না হলে কিয়ানের কথার মানে বুঝতে পারত। আহিরাকে নীরব হতে দেখে কিয়ান আহিরার আঁচল ভেদ করে তার নরম দেহখানি নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। কিয়ান আহিরার থেকে বেশ লম্বা, যার কারণে আহিরা কিয়ানের ঠিক বুক বরাবর। কিয়ানের সামনে দাঁড়ালে তার মাথাটা সোজা গিয়ে ঠেকে কিয়ানের বক্ষে। কিয়ানের চোখে আজ আহিরা অন্য কিছু দেখছে, যার অর্থ সে কিছুটা হলেও বুঝতে পারছে। হ্যাকরাশ লজ্জা এসে তাকে আড়ষ্ট করে তুলছে। চাইলেও লজ্জার এই বেড়াজাল থেকে নিজেকে বের করতে পারছে না। কিয়ানের চোখে খেলা করছে এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতিগুলোর নাম আহিরা জানে, খুব ভালো করেই জানে। আহিরার গলা শুষ্ক হয়ে উঠেছে, বুক ধরফর করছে। আহিরার হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন। কিয়ানের স্পর্শে কেমন জানি আর শরীর অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। বারবার কিঞ্চিত দূরত্ব রাখেনি কিয়ানের মুখটা আহিরার কর্ণের কাছাকাছি এনে তার কর্ণের পাতায় কিয়ানের শুষ্ক উষ্ঠদয় ছুঁয়ে দিতেই আহিরার সারা শরীর কম্পিত হয়। সেই কম্পন কিয়ানও খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। কিয়ান কণ্ঠস্বর অতীব নিঃস্বার্থ প্রগাঢ়, এক নিঃসংকোচ মায়াময় আবেদন করে বসে, আমার হবে বউ সম্পূর্ণরূপে? আহিরার নেত্রদয় বুঝে আসে, চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল। এই অশ্রু দুঃখের নয়, বরং সীমাহীন সুখে।
এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা? কি করে জবাব দেবে ও? কিয়ানের কণ্ঠ থাকা ব্যাকুলতা আহিরা উপলব্ধি করতে পারছে খুব ভালো করে। কিয়ানকে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছে নিজের অজান্তে এই লোকটাকে। না দেখলে তার মনটা কেমন আনচান আনচান করে। মনে হয় ছুটে লোকটার কাছে চলে যায়। সেখানে তো এই সামান্য আবদার কিছুই নয়। সে তার স্বামীর জন্য প্রাণটাও দিতে রাজি। আহিরা তার কম্পিত অধর জোড়া নাড়িয়ে কিছু বলতে চাইছে, কিন্তু লজ্জায় তার কম্পিত অধর জোড়া নাড়িয়ে কোনো বাক্য বের করতে পারছে না। আহিরাকে কিছু না বলতে দেখে কিয়ান আবারও ব্যাকুল কণ্ঠস্বরে বলে, এই প্রতীক্ষার দহনের ইতিটা নেব। প্রতীক্ষার দহন বড্ড যন্ত্রণা দেয়। আর যদি উত্তর না দাও তাহলে কোনোদিন পাবে না আমায়। কিয়ানের শেষ বাক্যটা আহিরার কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই আহিরার অন্তর আত্মা কেঁপে উঠল। কিয়ানের সাথে দূরত্ব সে কোনো কারেই মেনে নিতে পারবে না। এতদিনে এটা বুঝেছে এই লোকটা ছাড়া সে শূন্য। তার মৃত্যু হোক, তারপরও যাতে তাদের দূরত্ব না ঘটুক, তাহলে সে সত্যিই নিঃস্ব হয়ে যাবে। কিয়ানকে ছাড়া থাকার মতো সাহসী মেয়ে হয়ে ওঠে সে, আর হতেও চায় না কিয়ানকে ছাড়া থাকার মতো সাহসী। আহিরা কাঁপা কাঁপা অধর জোড়া নাড়িয়ে আবারও কিছু বলতে চাইল, তবে আবারও ব্যর্থ হলো। মনে হচ্ছে কেউ তার কণ্ঠনালীতে থাকা শব্দের ভাণ্ডারটাকে আটকে রেখেছে, যার জন্য চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। আইরা কঠিন এক কাজ করে বসত, এছাড়া আর কোনো পথ খুঁজে পেল না। তার কাঁপা কাঁপা অধর যুগল কিয়ানের গালে রাখল। এতে করে তার সারা শরীরের আবারও অজানা কম্পন ছড়িয়ে পড়ে। কিয়ানের গাল ছুঁতে তার বেশ বেগ পেতে হচ্ছে। কিয়ান হয়তো বুঝলো আহিরার অবস্থাটা, তাই শক্ত হাতে আহিরার নরম দেহটা উঁচু করে ধরে, যার কারণে আহিরা আর বেগ পেতে হয় না। কিয়ানের সারা রাত বিচরণ করছে আহিরার উন্মুক্ত হওয়া কোমর জুড়ে। আহিরার লজ্জায় আড়ষ্ট হয়ে কিয়ানের পক্ষে নিজের মুখশ্রী লুকিয়ে ফেলেছে। লজ্জায় মুখ তুলে তাকানোর মতো সাহস হচ্ছে না। কিয়ান আহিরাকে পাঁচকোলা তুলে নিয়ে নেয়। অধর জুড়ে খেলছে এক প্রাণবন্ত হাসি রেখা। আহিরার শরীরের ভাঁজে ভাঁজে খেলে গেল তরঙ্গ। শাড়ির ভাঁজে প্রিয় মানুষটার হাতের ঈষৎ বিচরণ করছে। গোলাপের পাপড়ি বিশিষ্ট বিছানায় আহিরাকে বসিয়ে দেয়। সারা রুম জুড়ে ক্যান্ডেলের কোমল আলোয় ভরে উঠেছে, যার আলোয় কিয়ান আর আহিরার ওপর উপনীত হচ্ছে। কোমল আলোয় চোখে পড়ে কিয়ানের তার মুখশ্রী পানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি নেত্র, যেখানে খেলা করছে একরাশ নেশা, যা সম্পূর্ণ তাকে ঘিরেই। কিয়ানের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্কের হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধরবিন্দ। কিয়ান আহিরার অধরে মগ্ন হতে লজ্জামাখা নেত্রদয় কিয়ানের দিকে তাক করতে, কিয়ানের ভালোবাসার আকুতি বুঝতেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কিয়ান আহিরার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাতে। এরপর মগ্ন হল সম্পূর্ণ আহিরার মাঝে। ধরণীতে নবদিনের সূত্রপাত ঘটেছে আরও ঘণ্টাখানেক আগে। বাইরে থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। সূর্য হয়তো মাথার ওপরে উঠেও গেছে এতক্ষণে। সারা রুম জুড়ে অন্ধকার বিরাজমান। যেদিকেই চোখ যাচ্ছে অন্ধকার দেখাচ্ছে, তবে রুমটা হালকা আলোকিত হয়ে আছে। পর্দার আড়াল থেকে ভেতরে আসা আলো দ্বারা কিয়ানের উন্মুক্ত বক্ষ পিঞ্জেরায় গুটিসুটি মেরে গভীর নিদ্রায় আচ্ছন্ন আহিরা। কিয়ান নিজেও গভীর নিদ্রায় আচ্ছন্ন। সে সচরাচর এত সময় নিয়ে ঘুমায় না। কিয়ানের ঘুম কিছুটা হালকা হয়ে আসে আহিরার অবাধ্যভাবে উঠতে থাকা কেশগুলো কিয়ানের মুখমণ্ডলে আসার কারণে। কেশগুলোর কারণে নাকে সুরসুরি অনুভব হচ্ছে, তাই ঘুমটা ছুটে গেছে। কিয়ান কপাল কুঁচকে নেত্র জোড়া মেলে তাকাতেই নিজের বাহুদণ্ডে আহিরাকে দেখতে পেয়ে কপাল কুঁচকায়। নোটা নিমিষেই মিশে গিয়ে এক ধরনের ভালো লাগা কাজ করল। আহিরার গলদেশে অসংখ্য লাজে দাগ ফুটে উঠেছে, যা তারই দেওয়া ক্ষত। এটা কি আসলে ক্ষত? না, একদমই না। এটা তাদের ভালোবাসার সাক্ষী। আহিরা চাদর দিয়ে নিজের সম্পূর্ণ শরীর মুড়িয়ে নিয়েছে, যেটা দেখে কিয়ান আরেক দফা ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। কিয়ান হাত বাড়িয়ে আহিরার মুখের সামনে আসার চুলগুলো সরিয়ে দেয়, যাতে তার বউয়ের ঘুমাতে কোনো প্রকার সমস্যা না হয়। কিয়ানের নজর পড়ে আহিরার ফুলে থাকা ওষ্ঠদ্বয়ের দিকে। কেমন ফুলে রয়েছে! কিয়ান তার আঙুল জোড়া আহিরার ওষ্ঠ জোড়ায় ছোঁয়াতেই ঘুমের মাঝেও আহিরা কেঁপে ওঠে।
কিয়ান চোখ বুলিয়ে রুমটা দেখতেই দেখতে পায় ক্যান্ডেলগুলো নিভে গিয়েছে রাতে বাড়ার সাথে সাথে। কেকটা সেই অবস্থায় পড়ে আছে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দে কিয়ান দরজার দিকে তাকায়। বেশ বিরক্ত বোধ করে সে। না বের হওয়া পর্যন্ত তার রুমে আসার সাহস কেউ করে না। তাহলে এটাকে কিয়ান পাত্তা দিতে চাইল না ব্যাপারটা, কিন্তু একইভাবে বারবার কেউ দরজায় কড়া নাড়াচ্ছে। দরজা ধাক্কানোর শব্দে আহিরার ঘুম ছুটে গিয়েছে। সে ধরফর করে চোখ মেলে তাকাতেই কিয়ানকে উন্মুক্ত দেখতে পায়। সারা শরীরের অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে ওঠে। এতটা ব্যথার কারণ আহিরা বুঝতে পারল না। আবারও দরজা ধাক্কানোর শব্দে আহিরা কেঁপে ওঠে। সে নিজের দিকে তাকাতেই তার গতকাল রাতের ঘটে যাওয়া সব কিছু মনে আসতেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। নিজেকে লুকানোর আপ্রাণ চেষ্টা চালায়। বাইরে থেকে ভেসে আসা শব্দটা আহিরার অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। কিয়ান বিরক্তির সাথে বিছানা থেকে উঠে চলে যায় দরজার দিকে। আহিরা অবাক চোখে কিয়ানের পিঠ দেখতে ফর্সা পিঠটা রক্তাক্ত হয়ে আছে। মনে হচ্ছে কেউ নখ দিয়ে নকশা বানিয়েছে। আর এটা যে আহিরা নিজেই করেছে এটা বুঝতে সময় লাগলো না। তীব্র অপরাধ বোধে মাথাটা নইয়ে পড়ে তার। দরজার ওপাশে কে আছে জানা নেই তার, তাই নিজেকে আড়াল করার চেষ্টায় রইল সে। কিয়ান দরজা খুলতেই বাহিরে দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখতে পায়, যে কিনা আবার দরজায় ধাক্কা দিতে নিচ্ছিল। কিয়ান দরজা খুলতেই কিয়ানকে এমন অবস্থা দেখে রিয়ার বুকটা ধক করে ওঠে। তারপরও নিজেকে সামনে জিজ্ঞেস করে, তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? রিয়ার কথা কিয়ানের সকাল সকাল মেজাজটা বিগড়ে যায়। একে সকাল সকাল এইভাবে অসভ্যের মতো দরজা ধাক্কা দিল, আবার এমন প্রশ্ন করছে। কিয়ান ক্ষিপ্ত গলায় বলে, যা ইচ্ছে করার করছি, তাতে তোমার কি? এতটুকু জানো না সকাল সকাল কারো রুমে দরজা এইভাবে ধাক্কানো ঠিক না? কিয়ানের কথায় রিয়ার বুকটা আবারও কেঁদে ওঠে। কিয়ানের গালে গলায় নখের আঁচড়ের দাগগুলো জানান দিচ্ছে কিয়ান আর আহিরার মাঝে কি ঘটেছে, যেটা মুহূর্তেই তাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এতটা কষ্ট কোনো দিন অনুভব হয়নি। তার মানে কিয়ান আহিরাকে সম্পূর্ণরূপে মেনে নিয়েছে। রিয়া ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালালো, তবে সে ব্যর্থ না চাইতেও নেত্র বেয়ে অশ্রুকণা বেয়ে পড়ল তার গাল বেয়ে। কিয়ান আরও বিরক্ত হলো, তাই মুখের উপর দরজা লাগিয়ে দিল ঠাস করে। রিয়ার নেত্রদয় বন্ধ করে অশ্রুকণা ঝরাতে থাকে। এটাই তার নিত্যদিনের সঙ্গী এখন। আহিরা চাতক পাখির মতো দরজার দিকে তাকিয়েছিল। কিয়ানকে হঠাৎ এইভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে আহিরা কিছুটা ভয় পেয়ে ওঠে। কিয়ানের মুখশ্রীতে ফুটে আছে বিরক্তির স্পষ্ট ছাপ, যা বলে দিচ্ছে রিয়ার উপস্থিতি তাকে ভীষণভাবে বিরক্ত করে তুলেছে। আহিরা বাইরে থেকে ভেসে আসা রিয়ার সকল কথা শুনেছে, তাই বুঝতে সময় লাগেনি এটা রিয়া ছিল। আহিরা নিজেকে আরেকটু আড়াল করতে চেয়েছিল কিছুটা, সেটা আর করে ওঠা হয়ে উঠল না। তার আগে কিয়ান হুট করে এসে তার কোমর আঁকড়ে ধরে সেখানে মুখ গুজে দেয়। আহিরা ধরফর করে সরে যেতে চাইলে কিয়ানের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে যায়, তাই চাইলেও নড়তে পারে না। আহিরা নিশ্চুপভাবে বসে রয়। আকাশের নীলচে রং পাল্টে গিয়ে কমলার মতো রং ধারণ করেছে। পক্ষীরাজরা ডানা মেলে নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে দল বেঁধে। রাস্তাঘাটে মানুষজন ভরে গেছে। বিকেল হওয়ায় অফিসে ছুটি থাকায় মানুষরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যার কারণে রাস্তাঘাটে চলাচল করাটা কঠিন হয়ে উঠেছে। ঢাকা বরাবরই ব্যস্ত নগরী, রাত হোক বা দিন সবসময় গাড়িসহ অন্যান্য যানবাহনের যাতায়াত লেগেই থাকে। ব্যস্ত পথ দিয়ে ছুটে চলেছে কিয়ানের গাড়ি। পাশে আহিরা গভীর নিদ্রায় তলিয়ে রয়েছে কিয়ানের কাঁধের ওপর। কিয়ান অতি সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করছে, যাতে আহিরার কোনো রকম সমস্যা না হয়। বিশেষ কাজের জন্য তাকে রাজশাহী যেতে হচ্ছে, তাই আহিরাও তার সাথেই যাচ্ছে। কিয়ান যেখানেই যাক না কেন আহিরাকে নিজের সঙ্গে করে নিয়ে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের 2 বছর হয়ে গেছে। আহিরার 1 মাস পর ভর্তি পরীক্ষা আছে, সেটা নিয়ে আহিরা বেশ চিন্তায় থাকে। তবে কিয়ান সময় পেলেই তাকে পড়াতে অনেক সাহায্য করে, তাই সমস্যা হলেও কিয়ান সুন্দর করে বুঝিয়ে দেয়। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা আরও গাঢ় হয়ে উঠেছে। কিয়ান যতটুকু সম্ভব আহিরাকে সময় দেওয়ার চেষ্টা করে। আহিরার খারাপ লাগা ভালো লাগা সব কিছু যেন কিয়ানেরই এখন। মেয়েটাকে সে চোখে হারায়। আহিরাও কিয়ানের ভালোবাসা পেয়ে দিনকে দিন বাচ্চা হয়ে উঠছে যেন।
আহিরার এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হয়, যার কাছে সব আছে, তাকে ভালোবাসার জন্য, তার জন্য চিন্তা করার জন্য, তাকে যত্ন করে আগলে রাখার মানুষ রয়েছে। বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি রয়েছে, যারা শ্বশুর শাশুড়ি কম, বাবা মা বেশি আহিরার কাছে। আর কিয়ান তার উফ শব্দ শুনেও পাগল হয়ে যায়। আহিরার মতো কজন মেয়ের ভাগ্য এত সুখের হয়? হয়তো হাতে গোনা কয়েকজনের। আহিরার জীবন বেশ ভালোভাবেই কাটছে, সংসার, স্বামীর সব কিছু মিলিয়ে তার পরিপূর্ণ জীবন। এর থেকে বেশি আর কিছু তার প্রয়োজন নেই। তবে মাঝে মাঝে আহিরা রাতে দুঃস্বপ্ন দেখে কিয়ান তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাকে অন্ধকারে মোড়ানো রোমের মধ্যে একা করে চিরতরের জন্য গায়েব হয়ে যাচ্ছে। তখন মাঝরাতেই চিৎকার করে উঠে বসে আর কিয়ানকে শক্ত করে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, আর নিজের অগণিত অশ্রুদানা দিয়ে কিয়ানের কাঁধের কাপড় ভিজিয়ে ফেলে। কিয়ানের শত সান্ত্বনাও তার এই ভয়কে কাটিয়ে দিতে পারে না। কিয়ান বারবার তাকে ভরসা দেয় এটা শুধুমাত্রই দুঃস্বপ্ন, এর বাইরে কিছুই নয়। কিন্তু আহিরা সেটা মানতেও পারে না। মনে হয় তার এই সুখ বেশি দিন টিকবে না, সুখের দিনগুলো অতি তাড়াতাড়ি চলে যায়, তারপর আবারও শুরু হয় দুঃখের দিন। এর মাঝে আহিরার জীবনে বড় ঝড় আসবে। আহিরা আবারও একই রকম স্বপ্ন দেখেছিল, কিন্তু সময় আগেই। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুরিয়ে লাল করে ফেলেছিল। কি আর কোনো রকমে আহিরাকে শান্ত করে, আহিরার মাথাটা নিজের কাঁধে নিয়ে রেখেছিল, আর আহিরার ফোপাতে ফোপাতে একসময় গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল। দিনের আলো ফুরিয়ে ধরণীতে কালো আধারে চেয়ে গেছে আরও ঘণ্টাখানিক আগে। আকাশে প্রতিদিনের মতো মস্ত বড় চাঁদ ওঠেনি, তবে আজ উঠেছে আধ ভাঙা চাঁদ। তবে এই চাঁদের তেমন কোনো রোশনি নেই, আকাশে তেমন তারার দেখাও মিলছে না আজকে অন্যদিনের তুলনায়। আহিরার চেতনা ফিরতেই চোখ মুখ কুঁচকে আসে, নিজেকে অপরিচিত জায়গায় দেখে। নেত্রদয় ঘুমের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি, যার জন্য ঠিক মতো চোখ খুলে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে। আহিরা কোনো রকম বিছানার সাথে হেলান দিয়ে বসে পড়ে। সারা রুমে চোখ বুলিয়ে বুঝতে পারলো এটা কিয়ানদেরই বাড়ি। এই বাড়িতে এর আগে কোনো দিন সে আসেনি, আজই প্রথমবারের মতো এলো। এখানে তার দাদি শাশুড়ি আর চাচা শ্বশুররা থাকে। বিয়ের সময় আর ঈদের সময় দেখা হয়েছিল, এরপর আর কোনো প্রকার দেখা হয়নি। তবে মাঝে মাঝে এই বাড়ির সবার সাথে ফোনে কথা হয়, আর সে এখানে এসেও এইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে, জিনিসটা নিশ্চয়ই খুবই দৃষ্টিকটু দেখাচ্ছে। সবাই কি ভাবছে তার ব্যাপারে? আহিরা চটপট উঠে পড়ে বিছানা থেকে আর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। কটা বাজে সেটা তার জানা নেই, তবে জানালা দিয়ে বাইরে অন্ধকার দেখে বুঝে গেছে রাত নেমে এসেছে। আর কিয়ানকেও কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আহিরা আস্তে করে রুম থেকে বেরিয়ে পড়ে। নিচ থেকে অনেক মানুষের হাসাহাসি আর কথোপকথনের শব্দ তার শ্রবণেন্দ্রিয়তে ভেসে আসছে। আহিরা এক দফা ভাবলো নিচে যাবে না, আবার মনে হলো উচিত, যতই হোক সে এই বাড়ির বউ, তার উচিত সবার খোঁজ খবর নেওয়া। তাই বেশি না ভেবে আহিরা সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। নিচে নামতে অনেক পরিচিত মুখশ্রী দেখতে পায়, তার মধ্যে রিয়াও রয়েছে। রিয়াকে এখানে দেখে আহিরা কিছুটা অবাকই হয়ে যায়। রিয়া এখানে কি করছে ভাবতে ভাবতে নিচে নামতেই হঠাৎ প্রিয়া ভাবি বলে জুড়ে চিৎকার দিয়ে ওঠে। হেতে করে সকলের দৃষ্টি গিয়ে পড়ে আহিরার ওপর। প্রিয়ার হঠাৎ এমন ডাকে আহিরা কিছুটা অস্থির হয়ে পড়ে, সে ভয়ও পেয়ে যায় কিছুটা। প্রিয়া বসা থেকে দৌড়ে এসে আহিরাকে ঝাঁপিয়ে ধরে। প্রিয়া আর আহিরা সমবয়সী হওয়ায় প্রিয়ার সাথে আহিরার বেশ ভালোই বনেছে। প্রিয়া আহিরাকে জড়িয়ে ধরে রেখেই উৎফুল্লতার সাথে বলে ওঠে, আহা ভাবি, তোমাকে এতগুলো দিন মিস করেছি জানো। কেমন আছো তুমি? আহিরার অধর করে হাসির রেখা ফুটে ওঠে। সে প্রিয়ার পিঠে হাত রেখে হাসি মুখে বলে, খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো, কিন্তু তোমাকে পেয়ে আরো ঝাক্কাস ভালো হয়ে গেছি। হঠাৎই পেছন থেকে আমিরা চৌধুরীর কণ্ঠস্বর ভেসে আসে, আরে নাত বউরে বইতে দে, এমনে দাঁড় করাইয়া রাখছস কেন? প্রিয়া আহিরাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে সবার কাছে নিয়ে আসে। আহিরা সকলকেই সালাম দেয়। আহিরা আশায় আড্ডার মহলটা মুহূর্তে আরও জমজমাট হয়ে ওঠে। সকলে আহিরাকে ঘিরে রয়েছে। আহিরা বেশ ভালো লাগে এই চৌধুরী বাড়িটা। এই বাড়ির প্রতিটা মানুষই অত্যন্ত ভালো মনের মানুষ, খুব সহজেই মানুষকে আপন করে নেয়।
আহিরার মনটা ভরে ওঠে এমন একটা পরিবার পেয়ে। এদিকে আহিরার আগমনে রিয়া বেশ বিরক্ত হয়ে উঠল। এতক্ষণ তাকে ঘিরে সবাই ছিল, কিন্তু এখন আহিরা আসায় সবাই আহিরাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। মনে হচ্ছে এখানে রিয়ার কোনো অস্তিত্বই নেই। রিয়া প্রিয়ার খালাতো বোন। চৌধুরী পরিবারের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছাড়াও আরও একটা সম্পর্ক রয়েছে, সেটা হলো রিয়া প্রিয়ার খালাতো বোন। রিয়া কিয়ানের রাজশাহী আসার খবর পাওয়ার পরপরই এখানে ছুটে এসেছে। সে ভেবেছিল কিয়ান এখানে একা থাকবে, তাই সেও ছুটে এসেছে। কিন্তু কিয়ান যখন এই বাড়িতে প্রবেশ করলো তখন তার বাহুদয়ে ঘুমন্ত আহিরাকে দেখতে পায়, যেটা দেখার পর রিয়ার রাগে মাথা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল মুহূর্তে সে সব কিছু ধ্বংস করে দেবে। আহিরা নামের মেয়েটাকে সে দু চোখে সহ্য করতে পারে না। যদি পারত তাহলে আহিরার গলা চেপে মেরে ফেলতো এতক্ষণে। তার সুখ নষ্ট করে নিজে এত সুখে আছে সেটা রিয়া কিছুতেই মানতে পারছে না। রিয়া সেখান থেকে উঠে বাড়ির বাইরে বাগানে চলে আসে। হাতে থাকা ফোন দিয়ে কাউকে একটা ফোন দিতেই কয়েক মুহূর্ত পর অপর পাশের ব্যক্তি ফোনটা তুলতেই রিয়া দাঁতে দাঁত খিচিয়ে বলে, তুই কালকের মধ্যে রাশিয়া আসতে পারবি? শোন, তোকে আসতেই হবে, তাই তাড়াতাড়ি বের হ। অপর পাশে থাকা নাদিম তার অধরে ঝুলে থাকা নিকোটিন ধরে রেখে গম্ভীর কণ্ঠে বলে, বাট হয়। নাদিম, আমি পারছি না আর। বিশ্বাস কর, কিয়ানের সাথে ওই মেয়েকে আমি আজও মেনে নিতে পারিনি, আর না পেরেছি কিয়ানকে ভুলতে। তুই আমাকে হেল্প কর ওই মেয়েকে কিয়ানের জীবন থেকে সরিয়ে ফেলার জন্য। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে আমার জন্য এতটুকু করে দে। রিয়ার কণ্ঠস্বর কথা বলার সময় অসম্ভবভাবে কাঁপছিল, যেটা ফোনের অপর পাশে থাকা নাদিমও উপলব্ধি করতে পেরেছে। কিয়ার নামটা শুনতে শুনতে নাদিমের কান পৌঁছে গেছে। ঘৃণাও করে কিয়ার নামটা আর সাথে মানুষটাকে। নাদিম আর রিয়া বেস্ট ফ্রেন্ড, তবে নাদিমের মনে রিয়ার জন্য বন্ধুত্বের থেকে বেশি কিছু রয়েছে, যাকে এক সময় ভালোবাসা বলা চলে। তবে আজ পর্যন্ত রিয়াকে নিজের মনের কথা বলা হয়ে ওঠেনি নাদিমের, আর বলেও লাভ হবে না, কারণ রিয়ার সবটা জুড়ে কিয়ানেরই বিচরণ, যেটা এত বছরেও পাল্টায়নি। সেখানে তার কথাই কিভাবে পাল্টাবে? তবে সে রিয়ার জন্য সব করতে পারে, সব মানে সব। যদি কারো জানও নিতে হয় সেটাও সে দুবার ভাববে না করার আগে। ভালোবাসে হয়তো এমনই হয়, ভালোবাসার জন্য সব করা সম্ভব, শুধুমাত্র সেই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য। নাদিম দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে অধরে থাকা নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে দিয়ে বলে, কি করতে হবে? তুই আয়, আমি তারপর তোকে সব বলছি। জানিস, আহিরা যখন আশেপাশে থাকে তখন সবাই আমাকে কেমন ভুলে যায়। একটু আগেও সবাই আমাকে নিয়ে মেতেছিল, আর এখন ওই আহিরাকে নিয়ে মেতে আছে। জানিস, কিয়ান ওই আহিরাকে অনেক ভালোবাসে, কেমন কোলে করে নিয়ে এলো, আবার কড়াভাবে বলেও গেল যে তার বইয়ের ঘুম যেন কেউ ব্যাঘাত না ঘটায়। আচ্ছা নাদিম, আমি কি খুব খারাপ? ওই আহিরার মতো কি সুন্দর না আমি? কিয়ান কেন আমায় ভালোবাসলো না? আমাকে কি একটু ভালোবাসা যেত না? বলতে বলতে রিয়া কিছুটা ফুপিয়ে উঠল। নাদিম ফোনের ওই পাশে কিছুটা বলল না, শুধু নীরব শ্রোতার মতো সবটুকু শুনল। অনুভব করল রিয়ার প্রতিটা কথা যা তার অন্তঃকরণে ভীষণভাবে দাগ কেটে। যতবারই রিয়া কিয়ানের জন্য কাঁদে ততবারই নাদিমের হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়। এইটাই কি রিয়া জানে? না, তাই তো মন খুলে সব কিছু বলে দেয়। বুঝতেও পারে না রিয়ার এই ছোট ছোট কথাগুলো কতটা কষ্ট দেয় নাদিমকে। নাদিমের সাথে কথা শেষ হতেই রিয়া বাড়ির ভেতরে গিয়ে সোজা উপরে গেস্ট রুমে চলে যায়। হঠাৎ রিয়ার আগমনে সবাই একটু অবাকই হয়, কারণ রিয়া এখানে তেমন একটা আসতে চায় না। ইউসুফ চৌধুরীরা দু ভাই আর এক বোন। আমিনা চৌধুরী রাজশাহী মেডিকেল ছেড়ে ঢাকার মতো ইট পাথরের শহরে যেতে চায়নি নিজের স্বামীর ভিড়া ছেড়ে। এই বাড়িটাও তার স্বামীরই তৈরি করা। ইকরামুল চৌধুরী গত হয়েছেন আরও 10 বছর আগে, আর স্ত্রী হিসেবে আমেনা চৌধুরী এইখানেই বসবাস করাটাকে মনে নিয়েছেন। ইউসুফ চৌধুরীর বাড়ির বড় ছেলে, তারপর তার বোন জবা মেহরিমা চৌধুরী, আর সবার ছোট প্রিয়ার বাবা ইলিয়াস চৌধুরী। আর এক মেয়ে আর এক ছেলে, প্রিয়া বড়, আর তার ভাই 11 বছরের। প্রভাতের প্রথম আলোয় সারা ধরনী আলোকিত হয়ে উঠেছে। নিস্তব্ধ রাতের দীর্ঘ নিঃশ্বাস মিলিয়ে গেল আলো আধারির অরুণ রেখায়। দূরের দিগন্তে সূর্য ধীরে ধীরে উন্মোচন করছে তার দীপ্তিময় অস্তিত্ব।
আর তার আলোয় প্রতিটা পাতা, প্রতিটা ঘাসের ফোঁটা শিশিরেও ঝলমল করে উঠছে। বাইরে থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। আহিরার ঘুম ছুটে যেতেই চোখ মেলে তাকাতেই নিজেকে কিয়ানের বাহু দণ্ডে আবদ্ধ পায়। আহিরার স্পষ্ট মনে আছে সে রাতে আমেরা চৌধুরী আর প্রিয়ার সাথে ঘুমিয়েছিল। তাহলে এখানে কিভাবে এলো? কিয়ান গভীর নিদ্রায় তলিয়ে থাকছে। আহিরা বুঝতে পারো এই মশাই তাকে সেখান থেকে নিয়ে এসেছে। কাল রাতে আমেনা চৌধুরীর কাছে গল্প শোনার জন্য সে আর প্রিয়া আমেনা চৌধুরীর রুমেই শুয়েছিল। আহিরা কিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। কিয়ানকে যতবার দেখে ততবারই আহিরার মনে হয় আল্লাহ হয়তো কিয়ানকে অতি যত্ন সহকারে সময় নিয়ে গড়েছেন। আহিরা হাত বাড়িয়ে কিয়ানের আঁখি পল্লবে আঙুল বোলায় বেশ বড় পল্লবগুলো। বেলা কটা বাজে সেটা তার জানা নেই। আর এইভাবে বাড়ির বড় বউ হয়ে রুমে বসে থাকাটাও একদম ঠিক না। তাই কিয়ানের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আহিরা, অতি সাবধানে, যাতে কিয়ানের ঘুমে কোনো রকম ব্যাঘাত না ঘটে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আহিরা সফল হয়। আহিরা গুটি গুটি পায়ে বিছানা থেকে নামতেই পেছন থেকে হঠাৎ হ্যাচকা টানে ছিটকে গিয়ে কিয়ানের বুকের ওপর পড়ে। আহিরা কয়েক মুহূর্তের জন্য ভয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। হঠাৎই কিয়ানের ঘুম ঘুম রাশভারী কণ্ঠস্বর কানে আসতে আহিরা পিট পিট করে চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকা কিয়ানকে দেখতে পায়। তোমাকে বলেছি না আমার ঘুমের সময় বিছানা বাইরে পানা রাখতে? তারপরও সাহস কি করে হয় ওঠার? ইয়ে, মানে আপনি ঘুমান না প্লিজ, আমায় নিচে যেতে দিন না। সবাই কি ভাববে? আমি এবারে বউ তো, তাই না? সকাল সকাল এভাবে রুমে বসে থাকলে সবাই কি ভাববে বলুন? সবসময় তো থাকি, আজকে যেতে দিন। তুমি আমার বউ, এই বাড়ির না। সো জামাই সেবা করো আগে, তারপর দুনিয়া সেবা করার কথা ভাববে। উফ, আপনি এমন কেন? ছাড়ুন তো, নিচে যাবো আমি। একে তো আপনি আমাকে কখন এই রুমে এনেছেন আমি জানি না, আমি তো দাদির রুমে ছিলাম। আপনি বেহায়ার মতো এখানে কেন নিয়ে এসেছেন? বউ আমার, ইচ্ছেও আমার, তাই আমার যা ইচ্ছে তাই করব। আর তোমাকে দাদির রুমে যেতে কে বলেছে? মানা করেছিলাম না অন্য রুমে যেতে? এমন কেন করেন? দাদি আর প্রিয়ার সাথে একদিন থাকলে কি এমন হবে? আপনার সাথে তো রোজই থাকি। অনেক কিছু হবে। ইউ নো দ্যাট আই কান্ট স্লিপ উইদাউট ইউ। তারপর এইসব করার কোনো মানে হয় না। আহিরা আর কিছু বলল না, কারণ তার জানা আছে সে এই লোকের সাথে পারবে না। তারপর শেষবারের মতো কিয়ানের দিকে তাকিয়ে বলে, আমাকে এখন যেতে দিন, তাহলে রাতে আপনাকে 10টা উমা দিব। আহিরার কথা শুনে কিয়ান তার ভ্রুজগল কুঁচকে ফেলে। তার বউ তাকেই অফার দিচ্ছে। বাহ! এইসব কম দামে অফার আদ্রিয়ান কিয়ান চৌধুরী নেয় না। তাহলে 20টা দিব, এখন যেতে দিন। নো, এত ছোট লোকি অফার পছন্দ নয় আমার। তাহলে বলুন, আপনার বড়লোকিয়া অফারটা কি? 100টা লাগবে, তাহলেই হবে। যদি তোমার ইচ্ছে করে আরো 100টা দিতে পারো, আমি কিন্তু মাইন্ড করবো না, একদমই না। বলেই চোখ টিপে কিয়ান। কিয়ানের কথা শুনে আহিরার মাথা ঘুরে উঠছ মনে হলো। 100টা মানে 100টা চুমু কেউ কাউকে কিভাবে দিতে পারে? তার তো ভাবতেই মাথা ঘুরছে। আপনি কি পাগল নাকি? 100টা কি করে পসিবল? ওকে দেন, কাম হিয়ার, দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। না, দরকার নেই। আপনি এত লুচ্চা কেন? হ্যাঁ, সুযোগ পেলে এখানে শুরু হয়ে যান। আমার যেতে দিন, 20টা বেশি একটাও দিব না। লুচ্চা না হলে হবে কি করে? বউ যখন আছে তখন লুচ্চা তো হতেই হবে, তাই না? সময়টা এখন বিকেলের ঢলে নামা প্রহর। পশ্চিম আকাশের রক্তিম আকচরে সূর্য যেন এক নিঃশব্দ নির্বাসনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। চারদিকে এক অদ্ভুত নরম ম্লান আলো যেন সোনালি বিষণ্ণতার পর্দা টেনে দিয়েছে প্রকৃতি নিজেই। বাতাসের মধ্যে হালকা উষ্ণতা থাকলেও এখন আর দুপুরের দগ্ধতা নেই, বরং এক মায়াবী শীতল প্রশান্তি নিঃশব্দে নেমে এসেছে চারপাশে। পাখির দল এবার ফিরতেই পথ ধরেছে। তাদের চঞ্চল উড়ানো এখন শান্ত, যেন দিনের গহ্বর পেরিয়ে অবশেষে তারা আশ্রয়ে নিশ্চিন্ততায় ফেরার অনুমতি পেয়েছে। চৌধুরী বাড়ির বিশাল বড় ছাদে আজকে রাতের জন্য বারবিকিউ পার্টির আয়োজন চলছে। সবাই মিলেমিশে ছাদে এক এক করে জিনিসপাতি নিয়ে সাজাচ্ছে। আহিরার 5 দিন হলো এখানে এসেছে, আর কাল বাদে পরশু তারা আবারও ঢাকায় ফিরে যাবে। তাই বাড়ির সকলে মিলে ঠিক করেছে বারবিকিউ পার্টির। আহিরা হাতে হাতে কাজ করছে। কিছুটা কিয়ান একেবারে রাতে আসবে,
আহিরা কাজ করতে করতে তার নজর পড়ে দূরে ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নাদিমের ওপর, যে কিনা এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নাদিমের এমন চাহনিতে আহিরা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এই নাদিম আসার পর থেকেই কেমন চোখে সবসময় তার দিকে তাকিয়ে থাকে। রিয়ার ফ্রেন্ড হওয়ায় আহিরা তেমন কিছুই বলতে পারে না। তাকে একটু একা পেলেই নাদিম কেমন জানি তাকে ঘিরে ধরে, সুযোগ খুঁজে তার আশেপাশে থাকার, যেটা আহিরাকে আরও অস্থির করে তোলে। আহিরা মুখ ফুটে কিছু বলতেও পারে না, তাই সব কিছু চুপচাপ হজম করে নিচ্ছে। কারণ এখানে তার জন্য কোনো রকম ঝামেলা হোক সে কোনোভাবেই চায় না। আর কিয়ান যে মানুষ যদি এইসব বলে দেয় তাহলে নিশ্চিত নাদিমের অবস্থা বেহাল করে দেবে। আহিরা তাই সবসময় প্রিয়া আর রেহানের সাথে থাকার চেষ্টা করে। আহিরা নাদিমের ওপর থেকে নজর সরিয়ে অন্যদিকে চলে যায়। আহিরাকে সরে যেতে দেখে নাদিমের ওষ্ঠদয়ে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে। রিয়া যা চাচ্ছে সেটাই হচ্ছে ধীরে ধীরে। সে যখন কথা দিয়েছে আহিরাকে কিয়ানের জীবন থেকে মুছে ফেলবে, সেটা সে অক্ষরে অক্ষরে পালন করবে। কারণ নাদিম রিয়ার জন্য সব কিছু করতে পারে। আহিরা যেদিক যায় সরে গিয়েছে, নাদিমও তার এক জায়গা পরিবর্তন করে সেখানটাই চলে যায়। আহিরা যে চোখ ধাঁধানো সুন্দর এটা মানতেই হবে। তার জায়গা অন্য কেউ হলে আহিরাকে নিজের করে পাওয়ার যুদ্ধে নেমে পড়ত, কিন্তু তার ব্যাপারটা ভিন্ন। সে আজ থেকে না, গত 5 বছর যাবৎ রিয়াকে ভালোবাসছে। স্কুল লাইফ থেকে সে আর রিয়া বেস্ট ফ্রেন্ড। আহিরা নিজের কাছে ব্যস্ত ছিল, হঠাৎই তার নজর পড়ে নাদিমের ওপর, যে কিনা তার পিছু পিছু এখানেও চলে এসেছে। আহিরা বুঝতে পারছে না নাদিম আসলে কি চাইছে। যদি বাড়ির কেউ ব্যাপারটা দেখে তার সম্বন্ধে অন্য কিছু ভাবে। আহিরা আর এখানে থাকতে চাইল না। সে পা বাড়িয়ে ছাদ থেকে নিচে চলে যায় তাড়াতাড়ি করে। রাত বেড়েছে, সাথে বাড়ির সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বাড়ির সবাই ছাদে উপস্থিত, উচ্চস্বরে গান বাজছে। পুরো ছাদ জুড়ে মরিচ বাতি সহ বড় লাইট লাগানো, যার কারণে সেই লাইটের আলোয় সারা ছাদ আলোকিত হয়ে উঠেছে। বাড়ির মেয়ে বউ সবাই শাড়ি পরেছে। প্রিয়াই ঠিক করেছে আজকে সবাই শাড়ি পরবে, সে অনুযায়ী সকলেই শাড়ি পরেছে। আহিরা প্রিয়ার সাথে এল সাইডে বসে গল্প করছে। কিয়ান এখনও বাড়িতে আসেনি। আহিরা কয়েকবার ফোনও দিয়েছে। কিয়ান বলল কিছু সময়ের মধ্যেই এসে পড়বে, কিন্তু এখনও আসার নাম নেই। আহিরা ছাদের রেলিংয়ের বাইরের বারবার তাকাচ্ছে আর দেখছে কিয়ান এসেছে কিনা। কিছু সময় পর বাড়ির গেট দিয়ে কিয়ানের গাড়ি প্রবেশ করতে দেখে। আহিরা প্রিয়াকে বসতে বলে নিজে নিচে চলে যায়। শাড়ি পরার কারণে অতি সাবধানতার সাথে আহিরা নিচে নামছে। কিয়ান সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিচ্ছিল, ঠিক তখনই আহিরাকে নিজের কাছে আসতে দেখে এতক্ষণ মুখশ্রীতে লেগে থাকা ক্লান্তিময় ভাবটা কেটে গিয়ে শান্ত নদীর মতো মনে হয়। আহিরা দ্রুত আসার কারণে পায়ের সাথে শাড়ি হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে আহিরা ভয়ে নেত্রদয় খিচিয়ে বন্ধ করে নেয়। আজকে সিঁড়ি দিকে পড়ে তার কোমরসহ পাটা নিশ্চিত ভাঙবে। আহিরা হঠাৎ অনুভব করল তার লতানো কোমরের শক্ত হাতের আবরণ। আহিরা বুঝতে সময় লাগলো না হাতটা কিয়ানের, আর সে পড়েনি। সেটা ভাবতেই সে নিজের শরীরের সমস্ত ভার কিয়ানের ওপর ঢেলে দেয়, আর কিয়ানও আহিরাকে সামনে নেয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিয়ান আহিরাকে ঠিক মতো দাঁড় করিয়ে আহিরার দিকে রাগী চোখে তাকিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বলে, এভাবে হাঁটছিলে কেন? আমি না থাকলে কি হতো? নেক্সট টাইম এভাবে হাঁটলে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। কিয়ানের এমন কথা শুনে আহিরা ছোট ছোট চোখ করে বলে, আপনি আমার পা ভেঙে দেবেন? তাহলে আমি হাঁটবো কি করে? কিয়ান একইভাবে রুক্ষ কণ্ঠস্বরে বলে, হাঁটতে হবে না, আমার কোলে চড়ে ঘুরবে। আপনার কি আমাকে বেহায়া মনে হয়? হলেও হতে পারো, বাট আমার সামনে, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি এমন কেন? এমন কেমন? আমি এই যে এমন। এমন এমন কেমন? আহিরা বুঝল কিয়ান তার কথায় তাকেই ফাঁসাচ্ছে, তাই কিয়ানের বুকে হালকা ধাক্কা মেরে বলে, ধুর, জানতো আপনার সাথে কথাই বলবো না আর। বলে আহিরা মুখ ঘুরায়। কিয়ান আহিরা সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ভ্রুযুগল কুচকিয়ে বলে, এত সেজেছ কেন? আমাকে কি সিরিয়াস করতে চাচ্ছ? পরে কিন্তু কান্না করলেও ছাড় পাবে না।
কিয়ানের এমন কথা শুনে আহিরা বাঁকা চোখে কিয়ানকে একবার দেখে নেয়, তারপর মুখ বাঁকিয়ে বলে, খেয়ে দেয়ে কাম নেই আপনাকে সিডিউস করতে যাব? বলদ নাকি আমি যে সিংহের গুহা নিজ ইচ্ছায় যাব? আহিরার কথা শুনে কিয়ান নিঃশব্দে হেসে ওঠে। আয়রা সেই হাসির দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রয়। কিয়ানকে খুব কমই হাসতে দেখে সে, আর যখন কিয়ানকে হাসতে দেখে তখন সেই মুহূর্তটা সে পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে রয় শুধু। কিয়ানের হাসিটা অসম্ভব রকমের সুন্দর। ছেলেদের হাসতে এতটা সুন্দর লাগে সেটা কিয়ানকে না দেখলে সে সত্যিই জানতে পারত না। আহিরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎই কিয়ান আহিরাকে পাঁচকোলা তুলে নিতেই আহিরা হকচকিয়ে কিয়ানের গলা শক্তভাবে চেপে ধরে। হঠাৎ এমন হওয়ায় সে যথেষ্ট ভয় পেয়েছে। কিয়ান সোজা আহিরাকে নিয়ে নিজেদের রুমে চলে যায়। এতক্ষণ কিয়ান আর আহিরার সকল কর্মকাণ্ড দূর থেকে দাঁড়িয়ে রিয়া আর নাদিম দেখছিল। রিয়ার নেত্রকোণে অশ্রুদানা চিকচিক করছে, একটু হলেই সেটা বৃষ্টির ধারার মতো ঝরতে থাকবে। নাদিম শান্ত নয়নে রিয়ার মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। রিয়া কিয়ানদের রুম থেকে দৃষ্টি সরিয়ে নাদিমের দিকে তাক করতে নাদিম না চাইতেও তার বুকটা ধক করে ওঠে। প্রতিবারই রিয়ার এই অশ্রুসিক্ত লোচনদয়গুলো তার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ করে। মনে হলো বুকের গভীরে কোথাও একটা প্রকাণ্ড ইমারত ধসে পড়েছে। সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে সেথায়। কিয়ানের পাশে অন্য কারো পাশে কল্পনা করা আর গলিত লাফায় অবগাহন করা যেন এক কথা রিয়ার কাছে। সেখানে রোজ রোজ নিজের ভালোবাসাকে অন্য কারো পাশে দেখতে হয়। গলগুলিয়ে বাঁধ ধারা কান্নায় নিমজ্জিত হয়ে পড়ল। তৎক্ষণাৎ নাদিমের দিকে তাকিয়ে বলে, নাদিম, আমি আর পারছি না। ভালোবাসবা এত প্যারাই কেন? যে মনে থাকে সে ভাগ্যে কেন থাকে না? বলেই রিয়া ফুপিয়ে উঠল শব্দ করে। নাদিম হাত এগিয়ে রিয়াকে নিজের কাছে এগিয়ে নিয়ে সন্তর্পণে রিয়ার অশ্রু মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলে, ডোন্ট কেয়ার, কি আন্তরাই হবে, আমাকে সময় দে, আমি সব ঠিক করে দেব। সত্যি তো? কি আর আমার হবে? আমাকেও ভালোবাসবে? ভালোবাসবে কিনা জানি না, কিন্তু কিয়ান তোর হবে। নাদিমের কথায় রিয়া কিছুটা শান্ত হলো। রিয়া জানে নাদিম তাকে কথা দিয়েছে, মানে সেটা তাকে করতেই দেবে। আজ পর্যন্ত নাদিমকে যাই বলেছে নাদিম সেটাই করে দিয়েছে তাকে। সময়টা এখন দুপুর 1টার ঘরে। এখন বাহ্যিক প্রকৃতিতে তীব্র রোদ বিরাজমান। বাইরের পানে তাকালে মনে হচ্ছে এক্ষুনি চক্ষু জোড়া ঝলসে গিয়ে এক টুকরো অঙ্গারে পরিণত হবে। খোলা আকাশে সারিবদ্ধভাবে ডানা ঝাপটিয়ে খোলা আসমানে মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে পক্ষীরাজের দলেরা। কংক্রিটের এই ব্যস্ততম নগর ঢাকায় মনুষ্যের ভিড়ের অভাব নেই, আর না তো আছে যানবাহনের। চারোদিকে মানুষ গিজ গিজ করছে। আহিরা কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছে বাড়ির গাড়ির অপেক্ষায়। ভর্তি পরীক্ষার জন্য কিয়ান তাকে এখানে ভর্তি করিয়েছে। আহিরা রোদের কারণে ঠিকমতো সামনে তাকাতে পারছে না। ঢাকায় এসেছে আজ 2 দিন হলো। অনেকদিন কোচিংয়ে আসা হয়নি, তাই অনেকটা পড়া জমা হয়ে আছে আহিরার। হঠাৎই দ্রুত বেগে আসা বাইক হুট করে তার সামনে এসে থামতেই আহিরা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। হঠাৎ করে এমন হওয়ায় বেশ অনেকটা ভয় পেয়েছে সে। আহিরা রাগী গলায় কিছু বলার জন্য মুখ খুলতেই নেবে, সেই মুহূর্তেই বাইকে থাকা ছেলেটা হেলমেট খুলতেই আহিরা কিছুটা ভয় পেয়ে যায়। কারণ ছেলেটা ছিল নাদিম। নাদিমকে এইখানে দেখে আহিরা কিছুটা ভয় পেয়ে যায় বটে। রাজশাহী থেকে আসার পর আহিরা শান্তি পেয়েছিল, এটা ভেবে যে নাদিমের মুখোমুখি হতে হবে না। কিন্তু এখন এই মুহূর্তে নাদিমকে এখানে দেখে আহিরা অবাকের চেয়ে বেশি ভয় লাগছে। আহিরাকে কাছে মাঝে করতে দেখে নাদিম বলে ওঠে, ভয় পাচ্ছ? বাট হয়। আচ্ছা আবার দাও, তুমি আমাকে দেখলে তো পালো কেন? চলো সামনে ক্যাফেতে গিয়ে বসি, পরিচিত হই। তুমি তো কথাই বলো না আমার সাথে। আহিরা কি বলবে বুঝতে পারছে না। কেন জানি নাদিমকে তার ভালো লাগে না একদমই। নাদিমের চাহনি থেকে শুরু করে সব কিছুই কেমন জানি ঠেকে আহিরার কাছে। আহিরা কোনো রকমে নাদিমের কথার উত্তর দিয়ে বলে, না ভাইয়া, আমি এখন বাড়ি যাব। এমনটা বললে তো হবে না, তোমাকে আজকে আমার সাথে যেতে হবে। না, আমি এখন কোথাও যাব না। আসলে উনি তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। উনিটা কে? কিয়ান? আহিরা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়।
কিন্তু নাদিম ভাবছে অন্য কথা। নাদিম বাইক থেকে নেমে পড়ে আর নাদিমকে নামতে দেখে আহিরা আরেকটু পিছিয়ে যায়। হঠাৎ নাদিমের নামার কারণ বুঝতো না সে। নাদিম আহিরার মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এত পালাই পালাই করো কেন? তোমাকে অনেক কিছু বলার আছে আমার। আমার সাথে চলো। বলেই হঠাৎ করে নাদিম আহিরার হাতের কবজি ধরে ফেলে। নাদিমের হঠাৎ এমন কাজে আহিরা হকচকিয়ে ওঠে। নাদিম তার অনুমতি ব্যতীত তাকে ধরার সাহস কি করে হয়? আহিরা নিজের হাতটা নাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। আশেপাশে থাকা মানুষজন তাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে চলে যাচ্ছে। আহিরা হাতটা ছাড়াতে ছাড়াতে নিজের রাগকে আর নিয়ন্ত্রণ না করতে পেরে বলে ওঠে, এ কি করছেন? হাত ছাড়ুন আমার। এটা কেমন ধরনের বেয়াদবি? সাহস কি করে হলো আমার হাত ধরার আপনার? আহিরাকে রেগে যেতে দেখে নাদিম বাঁকা হাসে। আহিরার রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, উফ, রাগলেও তোমার কি মারাত্মক লাগে। একদম আগুনের গোলা। আমার হাতটা ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করব, সাথে আমার হাজবেন্ডকে বলবো সবটা। তারপর কি হবে? আমাকে মারবে তোমার স্বামী? আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ! বলেই হেসে ওঠে নাদিম। নাদিমকে হাসতে দেখে আহিরা ভেতরে ভেতরে ভয় পেয়ে ওঠে। আবারও ভয়ার্ত লোচন জোড়া চারদিকে থাকা মানুষজনদের মুখাবয়বের ফুটে ওঠা প্রতিক্রিয়াগুলো দেখে নিল একবার। মাঝ রাস্তায় এইভাবে একটা মেয়ের হাত ধরে আছে ছেলে, ব্যাপারটা কেউই ভালো চোখে দেখবে না নিশ্চয়ই। আহিরা আবারও নিজের হাত সারানোর আপ্রাণ চেষ্টা চালায়, তবে ব্যর্থ সে। আহিরাকে এত কষ্ট করতে দেখে নাদিম বলে, লিসেন, আমার কথা শোনো, তাহলেই হবে। তোমাকে আমি খেয়ে ফেলবো না, শুধু কথা বলতে চাইছি। কিন্তু তুমি আমাকে দেখলেই এড়িয়ে চলো, তাই এটা করতে বাধ্য হলাম। আহিরা জেদ দেখিয়ে বলে ওঠে, আপনি আগে হাত ছাড়ুন আমার। ওকে ফাইন, ছাড়লাম, কিন্তু আমার কথা শুনতে হবে তোমাকে। আহিরা চোখ বুলিয়ে দেখলো বাড়ির গাড়ি এলো কিনা, কিন্তু গাড়ি দেখা এখনো না পেয়ে আহিরা অস্থির হয়ে ওঠে আবারও। নাদিম আহিরার অস্থির মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, আহিরা, আই অ্যাম লাভ উইথ ইউ। নাদিমের এমন কথা শুনে আহিরা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এটা কেমন ধরনের কথা? এমনটা হলে তো যে বিবাহিত তখন প্রেমের প্রস্তাব দিলে মানা যেত, বা নাদিম জানে না সে বিবাহিত, কিন্তু নাদিম জানে সে বিবাহিত। তারপর এমন কুৎসিত প্রস্তাব কি করে দেয় সে? ঘৃণায় আহিরার বমি চলে আসছে। আহিরা শক্ত চোখে নাদিমের দিকে তাকিয়ে বলে, ফাজলামো করেন আমার সাথে? আক্কেল জ্ঞান বলতে কি কিছু আছে আপনার? নাকি সবকিছু গুলিয়ে খেয়ে ফেলেছেন কোনটা? আমার সামনে থেকে চলে যান, না হয় এবার সত্যিই আমি চিৎকার করতে বাধ্য হব। আহিরার কথায় নাদিমের কোনো হেলদোল দেখা দিল না। কেমন একটা গা ছাড়া ভাব নিয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আহিরার দিকে চেয়ে থেকে। তারপর নিজের মুখটা আহিরার কানের কাছে এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলে, তোমাকে দেখা সব গুলিয়ে গেছে, এতে আমার কোনো দোষ নেই। দোষ তো তোমার সুন্দরী। আর যত ইচ্ছা চিল্লাও, এতে আমার লাভ। পরে সবাই ধরে আমাদের বিয়ে দিয়ে দিবে। নাদিমের এমন কথা শুনে না চাইতেও আহিরার মুখ দিয়ে চি শব্দটা বের হয়ে আসে। মানুষ কতটা নিচু মানের হলে এমন কথা বলতে পারে? আহিরা নাদিমের সাথে আর কথা বাড়াতে চাইল না। সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে নাদিম একইভাবে আবারও তার হাতের কবজি চেপে ধরে। এবার আহিরা প্রচণ্ড রকমের রেগে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে নাদিমের বাম গালে চড় মেরে বসে। হঠাৎ এমন হওয়ায় আশেপাশে যাতায়াত করতে থাকা মানুষজন তাদের দিকে তাকায়। নাদিমের চোয়াল শক্ত হয়ে আসে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজের রাগটাকে দমানোর চেষ্টা চালায়। সে আহিরাকে রাগ দেখাতে চাচ্ছে না, কারণ রাগ দেখালে সে যা করতে চাচ্ছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আহিরা এবার হালকা চিৎকার করে বলে ওঠে, আমার হাত ছাড়, বারবার বলছি, কানে যায় না নাকি আরো একটা দেবো? কোনটা? আয়রা, কি হয়েছে? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর পেতে আহিরা সেদিকে তাকায় আর তাকাতেই রাজীবকে দেখতে পায়। রাজীবকে দেখে আহিরা কিছুটা হকচকিয়ে ওঠে ভয়। নাদিমের সাথে এমন অবস্থায় দেখে যদি ভুল বুঝে থাকে তাহলে কি হবে? এইসব ভাবতে ভাবতে রাজীব নাদিম আর আহিরার নিকটে চলে আসে। রাজীব দূর থেকে সবটা দেখেছে, যার কারণে তার চোখে মুখেও রাগের ছাপ স্পষ্ট। সে নাদিমের দিকে তাকিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বলে, ওর হাত ছাড়। নাদিম হাতটা ছেড়ে দিতে আহিরা রাজীবের পেছনে চলে যায় আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে।
রাজীব নাদিমের কলার চেপে ধরে হালকা রাগে চিল্লিয়ে বলে, রাস্তায় একলা মেয়ে দেখলেই শরীরে চুলকানি ওঠে। ওর হাত ধরেছিস কোন সাহসে? রাখ তোর সিন, শালা আমি ওর ভাই হই, তুই ওর হাত ধরেছিলি কোন সাহসে? লিসেন ব্রো, এখানে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। অ্যাড হু আর ইউ? নাদিমের এমন খাপছাড়া কথা শুনে রাজীব আরও রেগে যায়। এইখান দিয়ে যাচ্ছিল সে, তখনই আহিরাকে দেখতে পায়, সাথে নাদিমের করা বেয়াদবিগুলোও দেখছিল সে। তাই আর সহ্য করতে না পেরে এখানে চলে এসেছে। কিসের শালারে? কে তোর শালা হবে? মুখ সামলে কথা বল, না হলে ভেঙ্গে হাত ধরিয়ে দেবো একদম। কুল ডাউন সালে সাহেব, এত হাইপার হচ্ছে কেন? আমি দেখতে কি খারাপ যে তোমার বোনের জামাই বানাবে না? নাদিমের কথা রাজীব আরও রেগে যায়। সে এবার রাজীবের মুখ বরাবর একটা ঘুষি মারতে আর দাঁত খিচিয়ে বলে, মুখ বন্ধ কর, না হলে অবস্থা খারাপ করব। আমার বোন বিবাহিত, বুঝলি? অবিবাহিত হলে তোর মতো কুলাঙ্গারের সাথে আমার বোনের বিয়ে দিতাম না কোনোদিনও। নেক্সট টাইম ওর আশেপাশে দেখলে তোর অবস্থা খারাপ করব, মনে রাখিস। আহিরা, চলো। কথা শেষ হতেই আহিরা রাজীবের পেছন পেছন যেতে থাকে। আহিরা একটা নিশ্চিন্তের নিঃশ্বাস ছাড়ে। যাক, রাজীব তাকে ভুল বোঝেনি। রাজীব গাড়ির কাছে আসতেই দরজা খুলে দিতেই আহিরা ভেতরে ঢুকে পড়ে। রাজের নিজের গাড়ির ভেতর ঢুকে পড়ে আহিরার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, কবে থেকে ও তোমাকে ডিস্টার্ব করে? আর কিয়ানকে জানাওনি কেন? আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? আহিরা পানি খাওয়া শেষ করে রাজীবের দিকে তাকিয়ে বলে, আসলে ভাইয়া, আমিও জানতাম না এই ছেলে এমন করবে। উনি রিয়াপুর ফ্রেন্ড। যখন রাজশাহীতে ছিলাম তখন থেকেই লোকটা এমন পেছনে পড়েছিল, কিন্তু আজকে যে এমনটা করে বসবে সেটা আমি বুঝতে পারিনি। শোনো, নেক্সট টাইম এমন কিছু হলে কিয়ানকে আগে জানাবে। দাঁড়াও, ব্যাপারটা আমি কিয়ানকে জানাই। কিয়ানকে জানানোর ব্যাপারটা শোনার পর আহিরা তড়িঘড়ি করে বলে ওঠে, প্লিজ ভাইয়া, এমনটা করবেন না। উনি যদি শোনেন এমন কিছু হয়েছে তাহলে অনেক ঝামেলা হবে। এই জন্যই ওনাকে আমি জানাইনি কিছু এখনো। আপনি প্লিজ কিছু বলবেন না। যদি পরের বার এমন কিছু হয় তাহলে আমি নিজেই ওনাকে জানাবো। রাজীব কয়েক মুহূর্ত আহিরার দিকে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। আর নেক্সট টাইম যদি ছেলেরা আবারও এমন কিছু করে তাহলে কিয়ানকে অবশ্যই কথাটা বলবে। আচ্ছা ভাইয়া, পরের বার এমন কিছু হলে জানাবো। রহিম কাকা এখন আসেনি? না, হয়তো জ্যামে আটকে পড়ে গিয়েছে। আচ্ছা, আমি ফোন করে তাকে আসতে বারণ করে দিচ্ছি। আমি তোমাকে বাড়িতে নামিয়ে দেবো। এখন বাহিরে সদ্য জাগা সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সারা নশ্বরে ছড়িয়েছে। সূর্যের কিরণে ঝলমল করে উঠেছে চারদিকটা। নীল আকাশে ডানা মেলে সারিবদ্ধভাবে উড়ে বেড়াচ্ছে পক্ষীরাজের দলেরা, যেন আজকের সকালটা তাদেরই করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার হওয়ায় চারিদিকটা আরও শান্ত হয়ে আছে। কর্মজীবীরা নিশ্চিন্তে আরাম করছে ছুটির দিনে, তাই রাস্তাঘাটে কোনো রকম তাড়া নেই। দেখতে দেখতে কেটে গেছে গোটা 1 মাস। সময় চোখে পলক ফেলতেই পেরিয়ে যায়। মনে হয় কোনো রকেট দ্রুত গতিতে ছুটে চলেছে। সূর্যি মামার দ্রুতিময় কিরণ থাই জানালার ফাঁক গড়িয়ে কামরায় প্রবেশ করছে। সেখানে থাকা প্রত্যেকটা নান্দনিক জিনিস হিরণ্যের মতো চকচকে দেখাচ্ছে। সোনালি সূর্যের আলোর ছটা আহিরার চোখে মুখে আছড়ে পড়তেই চেতন হলো সে। অতপর একটু নড়ে চড়ে পিঠ পিঠ করে মনোহারিতা আখিজোড়া মেরে ভ্রুকুটি করে পুরো চত্বর বোলানো। ঘুমের রেশ এখনও শোভামান। কালকে রাতে কিয়ানের উপর তীব্র রাগের পার্শ্ববর্তী হয়ে জানালার পর্দা সহ থাই জানালা খুলেই ঘুমিয়ে পড়েছিল। এখনও কিয়ানের শক্ত আবদ্ধতে বন্দী হয়ে আছে সে। কিয়ানকে ধরতেও বারণ করে দিয়েছিল। তারপর লোকটা এমন কেঁচোর মতো পেঁচিয়ে রেখেছে, আহিরার এখন আবার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। কালকে রাতে কান্নার কারণে চোখ মুখ এখনও ফুলে আছে। অধৈর্যরা সহ অক্ষিপল্লব সহ কেমন ফুলে লাল হয়ে আছে। তারপর এই লোকের একটুও মায়া হয়নি তার উপর। আহিরা আবার রাগে কিয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। বেশ কিছু সময় ধরে এমনটা করার কারণে নিদ্রাবৃত অবস্থায় কিয়ানের ভ্রু যুগল কুচকিয়ে আসে। আহিরা তারপরও থামল না। এমনটা করায় বকাও খেতে হবে জানা আছে। তার কিছুই যায় আসে না।
কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিয়ান অক্ষিদয় মেলে তাকাতেই আহিরা কিছুটা কেঁপে ওঠে, কারণ কিয়ানের অক্ষিদয়ের সাদা অংশ সম্পূর্ণ লাল আকার হয়ে আছে। মনে হচ্ছে কেউ সেই সাদা জায়গা জুড়ে লাল রঞ্জক ঢেলে দিয়েছে। আহিরা চুপ হয়ে গেল। কেন জানি বেশ ভয়ঙ্কর লাগছে কিয়ানকে এই মুহূর্তে। কপালে অব্দি কেশগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে, তার উপর উদাম গাঁত আর সাদা ফকফকে বক্ষ দেশে লালচে নখের আঁচড়ে দাগ, যেগুলো আহিরাই করেছে। কিয়ানের এমন অবস্থা দেখে আহিরা নিজেই কান্না পেল। আবারও তাই অপেক্ষা না করে ঠোঁট উল্টে অশ্রু ঝরাতে শুরু করে দেয় আবারও। আহিরাকে কান্না করতে দেখে কিয়ান নিদ্রা মিশ্রিত কণ্ঠস্বরে বলে, কাঁদছো কেন? বকেছি আমি? আহিরা কান্নারত অবস্থায় মাথা নাড়িয়ে না জানায়। আহিরাকে কান্না করতে দেখে কিয়ান হাত বাড়িয়ে আহিরার মাথাখানি নিজের বক্ষ পিঞ্জরে টেনে নিয়ে শান্ত করার উদ্দেশ্যে বলে, তাহলে কান্না করছো কেন? কান্না থামাও, ঘুম পাচ্ছে বউ, বিরক্ত করো না। আহিরা তারপরও কান্না থামালো না, বরং আগের থেকে কান্নার গতি বাড়িয়ে দিল। কিয়ান কিছু বলল না, আর রাতে আজান দেওয়ার কিছু সময় আগে ঘুমিয়েছে, যার কারণে চোখে এখনো ঘুমের রেশ আছে। আহিরা কান্না থামিয়ে ফোপাতে ফোপাতে বলে, আমার একটা বেবি চাই। আপনি বেবি কেন চান না? হৃদয় ভাইয়া তো আপনার পরে বিয়ে করেছে, তবুও দেখুন না তারা বেবি নিয়ে নিয়েছে। এরপর আমার বান্ধবীর বিয়ে হয়েছে, 1 বছর হতে না হতেই ওর হাজবেন্ড ওকে বেবি দিয়েছে। তাহলে আপনি কেন আমায় দিচ্ছেন না বেবি? আহিরা আবারও বাচ্চা নিয়ে কথা শুনে কিয়ান বিরক্ত হয়ে গেল। হৃদয় তার ফুফাতো ভাই, তাদের বিয়ের 1 মাস পরই হৃদয়েরও বিয়ে হয়। তার এখন বউ প্রেগনেন্ট, যেটা দেখার পর থেকে আহিরা বাচ্চা নেওয়ার বায়না ধরেছে। তার চেয়ে বেশি ইফেক্ট পড়েছে আহিরার কলেজের এক বান্ধবীর বেবি হওয়া নিয়ে। কিন্তু কিয়ান কিছুতেই বেবি নিতে চাচ্ছে না। আহিরা রোজ রোজ বলে কিয়ানকে বেবির জন্য, কিন্তু কিয়ান প্রতিবারই বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু কালকে আহিরা প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছে বেবি নেওয়ার জন্য। আহিরা বোঝে না সে কেন প্রেগনেন্ট হয় না, তাই কালকে সারা রাত কান্না করছে, ঝগড়াও করেছে। তারপরও কিয়ানের মন একটু গলেনি। রাগের মাথায় আহিরা কিয়ানের উদাম বক্ষে অসংখ্য নখের আঁচড় বসিয়ে দিয়েছে। তারপর কিয়ান টু শব্দ করেনি। কিয়ান আহিরার অশ্রুসিক্ত ললাটে মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, বেবি দিয়ে কি করবে? কোনো বেবির দরকার নেই। এসব বেবির চক্করে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তখন? কত মেয়ে মারা যায় জানো এসব বাচ্চা জন্ম দিতে গিয়ে? দরকার হলে এতিমখানা থেকে বাচ্চা নিয়ে দেবো, তারপরও তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। কিয়ানের এমন কঠিন বাক্য শুনে আবারও আহিরা ফুঁপে ওঠে। কিরকম পাষাণ! মাতৃত্বের স্বাদ সব মেয়েই নিতে চায়। শত কষ্টের মাঝে এইভাবেই তো একটা মেয়ে মা হয়ে ওঠে। কিয়ানও তো এইভাবেই হয়েছে, আর সেও হয়েছে। তাদের মায়েদের তো কিছু হয়নি, তাহলে তার হবে কেন? আল্লাহ ডাক না পাঠালে কেউ মৃত্যুকে ডাক ডেকে আনতে পারে না। আহিরা আবারও বলে, আপনিও তো একই ভাবে হয়েছেন। কই মায়ের তো কিছু হয়নি। আরো কত মেয়ে মা হয়েছে, তারা কি মারা গেছে? সবাই কি মরে নাকি? আল্লাহ যদি না চায় তাহলে কেউ মরে না। আপনি কেন এমন করেন? আমি বেবি চাই মানে চাই। কিয়ান এবার কিছুটা রেগে যায়, তাই রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, সবাই আর তুমি এক না। কারো বউ মরলো নাকি বাঁচলো ওইটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, মানে না। বাংলা কথা বোঝো না? বলছি যখন আমার বাচ্চা চাই না, তোমাকে দিয়ে আমার সারা জীবন কেটে যাবে, তারপরও এত জেদ কিসের তোমার? কিয়ানের হুঙ্কারে আহিরা কেঁপে ওঠে। কিয়ান এমন কেয়ার করে কোনোদিন তার উপর চিৎকার করেনি। সামান্য এই বিষয়টা কিয়ান কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না, সেটা আহিরা বুঝতে পারছে না। যদি সে মা হতে পারে তাহলে কেন তারা বাচ্চা নেবে না? সামান্য এই বিষয়টাকে কিয়ান কেন এত বড় করে দেখছে? এমনটা নয় যে সে 18 বছরের নিচে, তাহলে আহিরা বুঝ দিতে পারতো সে ছোট, তার এখন বাচ্চা নেওয়ার মতো বয়স হয়নি। কিন্তু সে তো 20 বছরের হয়ে গেছে। তারপরও কিয়ানের কিসের এত ভয়? আহিরা কতবার কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু কোনো ভাবেই সে প্রেগনেন্ট হয় না। আহিরা বুঝে ওঠে না সে কেন কনভিন্স করতে পারছে না। আহিরা এবার একটু শব্দ করে ফুপিয়ে উঠে বলে ওঠে, বুঝেছি, আপনি আসলে আমাকে ভালোই বাসেন না, তাই তো বাচ্চা নিতে চান না। দরকার নেই আপনাকে আমার। থাকুন, আপনি আপনার জেদ নিয়েই থাকুন। বলেই কিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কান্না করতে করতে বাহিরে বের হয়ে যায়। কিয়ান আর আটকায় না। আকাশে ঢের বড় সূর্যটা আস্ত যাওয়ার পথে।
চারিদিকে সোনালি কমলা রঙের আলোয় মুখরিত হয়ে আছে গোটা আকাশ। নিচে রং হারিয়ে গেছে কমলা রঙের আড়ালে, একটু পর নশ্বর ঝুড়ে অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। বাংলাদেশের মানুষ নিয়ম শৃঙ্খলা মান্য করে খুব কম, যার কারণে এলোমেলোভাবে গাড়ি ছুটে চলছে। ট্রাফিক লাইনে থাকা কোনো নিয়মই তারা মানতে নারাজ, বরাবরের মতোই। সেই ব্যস্ততম রাস্তা দিয়ে ছুটে চলেছে একটা মার্সিডিজ। ভেতরে রাহেলা চৌধুরী আর আহিরা রাহেলা চৌধুরীর কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। গাড়ি ছুটে চলেছে রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। আজকে রিয়ার জন্মদিন, প্রতি বছরের মতো এই বছর বড় করে অনুষ্ঠানে রাখা হয়েছে। সেখানে চৌধুরী বাড়ির সকলকেই আমন্ত্রণ করা হয়েছে। রাহেলা চৌধুরী আর আহিরা একটু আগেই যাচ্ছে, পরে ইউসুফ চৌধুরী আর কিয়ান একসাথে আসবে।